শুভেচ্ছা। শুরু হলো সব খবর, কম সময় সব খবর একসাথে নিয়মিত আয়োজন জুড়ে নুসরাত বৃষ্টি সবাইকে স্বাগত জানাচ্ছি। উপজেলা পরিষদের সংসদ সদস্যরা বসার জন্য নির্ধারিত কক্ষ পাচ্ছেন, আর এমন সিদ্ধান্তকে স্থানীয় সরকার প্রতিনিধিরা তাদের ক্ষমতায় হস্তক্ষেপ হিসেবে দেখছেন। এর ফলে ধ্বংস হতে পারে স্থানীয় সরকার ব্যবস্থা, থাকছে উন্নয়ন কার্যক্রমে এমপিদের প্রভাব বিস্তারের শঙ্কাও। স্থানীয় সরকার ব্যবস্থায় দীর্ঘ সময় দ্বন্দ্ব জারি থাকলে ক্ষতিগ্রস্ত হবে জনগণ মনে করছেন বিশ্লেষকরা। উপজেলা পরিষদ ভবনের দ্বিতীয় তলায় বসার জন্য আলাদা জায়গা দেওয়া হচ্ছে সংসদ সদস্যদের। এজন্য উন্নত মানের আসবাবপত্রে সজ্জিত পরিদর্শন কক্ষ স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে আলোচনাও হয়েছে সংসদে। তবে সাবেক উপজেলা চেয়ারম্যানের মতো জনপ্রতিনিধিরা এই সিদ্ধান্তকে স্থানীয় সরকারের স্বায়ত্তশাসনের জন্য হুমকি হিসেবেই দেখছেন। উপজেলা অথবা পৌরসভায় যদি এমপি সাহেবরা যদি হস্তক্ষেপ করে, তাহলে সমস্ত উন্নয়নমূলক কাজ মুখ থুবড়ে পড়ে যাবে। কারণ দ্বৈত শাসন এখানে চলতে পারে না। ক্ষমতার যে ভারসাম্যটা সেটা যদি বজায় না থাকে, সেক্ষেত্রে দ্বন্দ্ব তৈরি হতে পারে। এমপিদের কাজ হচ্ছে, ঢাকায় অফিস রয়েছে, ওনারা আইন প্রণয়ন করেন। স্থানীয়ভাবে এ ধরনের চাপ আসলে তারা স্বাধীন মতো জনপ্রতিনিধিরা কাজ করতে পারবে না। বিশ্লেষকরা বলছেন, এমপিদের সাংবিধানিক দায়িত্বের জায়গা থেকে উপজেলা পরিষদে হস্তক্ষেপের সুযোগ নেই। নতুন বাংলাদেশে পরিদর্শন কক্ষ স্থাপনের সিদ্ধান্ত স্থানীয় সরকারের সক্রিয়করণের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে। আর এটা শুধু সংবিধান ও হাইকোর্টের রায় লঙ্ঘনই নয়, বিএনপির ৩১ দফায় স্থানীয় সরকারকে কেন্দ্রবিন্দু করারও পরিপন্থী। সংসদ সদস্যরা এক ধরনের জমিদারের মতন আচরণ করেন। তিনি যখন উপজেলা পরিষদের মধ্যে যে বসবেন, সেক্ষেত্রে কি হবে, তার প্রচুর পরিমাণ তার দলের লোক সেখানে এসে ভিড় করবেন। সংসদ সদস্যকে দিয়ে স্থানীয় পর্যায়ে যে সমস্ত উন্নয়ন কার্যক্রমগুলো আছে সেখানে প্রভাব বিস্তার করা। ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ আর উপজেলা প্রশাসন, এই দুটো জায়গাতেই আসলে সংসদ সদস্যরা হস্তক্ষেপ করার একটা ক্ষেত্র প্রস্তুত হচ্ছে এই পরিদর্শন কক্ষর মধ্য দিয়ে। এটার মাধ্যমে মুখের কাজ নাক দিয়ে করার চেষ্টা, এইরকম অতীতে চেষ্টা করা হয়েছিল, সমস্যা হয়েছে, ভবিষ্যতে আরও ভয়ানক সমস্যা হবে। এর মাধ্যমে স্থানীয় সরকার ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে। হতাশার বিষয় হলো, আমাদের যে সংসদ সদস্যগণ দলমত নির্বিশেষে এরপরে একমত। এটা আমাদের সংবিধানের উপর একটা নগ্ন হামলা। বিশ্লেষকরা বলছেন, দীর্ঘদিন ধরেই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা চেয়ারম্যানদের প্রশাসনিক হস্তক্ষেপ নিয়ে দ্বন্দ্ব চলছে। তাছাড়া পদমর্যাদা আর আমলাতান্ত্রিক জটিলতা তো আছেই। উপজেলা পরিষদ ভবনে এমপিরা আলাদাভাবে বসলে সৃষ্টি হবে সংঘাতের। এতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে জনগণ। নিশ্চিতভাবেই হচ্ছে সংসদ সদস্য এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, এদের সঙ্গে একটা বিরোধিতা সম্পর্ক তৈরি হবে। এই সংঘাতে নিশ্চয়ই সংসদ সদস্য অধিক ক্ষমতাশালী, ফলে সংঘাতটা জিয়ে থাকবে। এটার প্রথম ক্ষতিগ্রস্তটা বা ভুক্তভোগী হবে সাধারণ জনগণ বা স্থানীয় পর্যায়ের যে অগ্রাধিকার, সেই অগ্রাধিকারগুলো নির্বাচনের ক্ষেত্রে সংসদ সদস্যের বিবেচনা প্রাধান্য পেতে পারে। ফলে এই অগ্রাধিকার যদি পরিবর্তন হয়, তাহলে অবশ্যই স্থানীয় জনগণই ভুক্তভোগী হবে। এটা তো ত্রিমুখী দ্বন্দ্ব হবে। এখন তো দ্বন্দ্ব আছে ওই যে ইউএনওদের সাথে উপজেলা পরিষদের চেয়ারম্যানদের। এমপিদেরকে এখন আনুষ্ঠানিকভাবে বসানো মানে ত্রিমুখী দ্বন্দ্ব, আর এটা এমপি সাহেবরা চালাবে। অতীতে যেই আমাদের শাসন প্রক্রিয়ার গভর্নেন্স ফেইলিউর, এবং যেটা শেষ পর্যন্ত গত সরকার শেখ হাসিনা সরকারকে পালিয়ে যেতে বাধ্য করেছিল, এই সবগুলো আবার পুনরাবৃত্তি করবে। যে প্রচেষ্টা হবে উপজেলা পরিষদকেই বাতিল করার, উপজেলা পরিষদ নির্বাচন না করার। দুই বিশেষজ্ঞই বলছেন, সুষ্ঠু গণতন্ত্র চর্চায় স্থানীয় সরকারের উন্নয়ন অপরিহার্য। এক্ষেত্রে অন্যতম শর্ত কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ কমিয়ে বিকেন্দ্রীকরণ। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। গণভোটের রায় বাস্তবায়ন না হলে দেশ সত্যিকার অর্থে স্বৈরাচার মুক্ত হবে না বলে মন্তব্য করেছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের নিয়ে আয়োজিত জাতীয় সমাবেশে তিনি এ কথা বলেছেন। নেত্রকোনায় সংসদ সদস্য ও ডাকসু নেতাদের উপর হামলাকে কেন্দ্র করে আমির বলেছেন, এটা স্পষ্ট যে বিএনপি ফ্যাসিবাদের দিকে হাঁটছে। সরকার প্রধানকে উদ্দেশ্য করে জামায়াত আমির বলেন, সরকার জুলাই গণ অভ্যুত্থানের সবচেয়ে বেশি সুবিধাভোগী, অথচ জুলাই শহীদদের নিয়ে সরকারের কোনো কর্মসূচি দেখা যায় না। সমাবেশে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গণভোটের মধ্য দিয়ে যে বিএনপির জন্ম, তারাই গণভোটের রায় অস্বীকার করছে। জুলাই সনদ বাস্তবায়নে প্রয়োজনে আবারও জুলাই যোদ্ধাদের নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি দেন 11 দলীয় জোটের নেতারা। 70% রায় যেদিন বাস্তবায়ন হবে, বাংলাদেশ থেকে সত্যিকার অর্থে সেদিনই স্বৈরতন্ত্র বা ফ্যাসিবাদ বিদায় নেবে। বিএনপি প্রত্যেকটি বিষয়ে
পতিত পালিয়ে যাওয়া ফ্যাসিবাদের রাস্তা ধরে হাঁটা শুরু করে। বাস্তব সমস্যাকে অস্বীকার করছে, অর্থনৈতিক সমস্যাকে অস্বীকার করছে, দেশে আইন শৃঙ্খলার যে ক্রমান্বয়ে অবনতি হচ্ছে সেটাকে অস্বীকার করছে বর্তমান সরকার। নির্বাচনের আগ থেকেই রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট করছে জামায়াত, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা শেষে এই মন্তব্য করেন তিনি। ইলেকশন ইঞ্জিনিয়ারিং নিয়ে জামায়াত আমিরের বক্তব্য প্রত্যাখ্যান করে বিএনপি মহাসচিব বলেছেন, সম্পূর্ণ নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি ক্ষমতায় এসেছে। জামায়াতের অতীত ইতিহাস জাতি জানে বলেই জনগণ ভোটের মাধ্যমে তাদের প্রত্যাখ্যান করেছে। বিভিন্ন ক্যাম্পাসে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে কাজ করছে একটি চক্র। জামায়াত ইসলামের আমির তিনি বলছেন যে বিএনপি ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় এসেছে। আমি এটা তীব্র নিন্দা জানাচ্ছি। নিরপেক্ষ, অবাধ এবং সুষ্ঠু নির্বাচন, এবং সেই সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি তার জনপ্রিয়তার মধ্য দিয়ে 213টি আসন লাভ করে সেই সরকার গঠন করার সুযোগ পেয়েছে। নিজেদেরকে শুধু প্রশাসনিক কর্মকর্তা নয়, বরং জনগণের সেবক ও বন্ধু হিসেবে ভাবতে প্রশাসনিক কর্মকর্তাদের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে রাজধানীর বিয়াম ফাউন্ডেশনের অডিটোরিয়াম ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এই আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, জুলাই সনদের প্রতিটি দফা অক্ষরে অক্ষরে বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর। আরও জানান, রাষ্ট্রযন্ত্রের নিয়োগ, বদলি, পদোন্নতির ক্ষেত্রে মেধা, দক্ষতা ও অভিজ্ঞতাকে প্রধান বিবেচ্য হিসেবে দেখছে সরকার। এ সময় ভবিষ্যতে সকল সরকারি সেবা তথ্য প্রযুক্তির মাধ্যমে নাগরিকের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে বলে জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, বর্তমান সরকার মেধা নির্ভর, আত্মবিশ্বাসী, সৃজনশীল মানব সম্পদ গড়ে তুলতে চায়। আমাদের উন্নয়ন দৃষ্টিভঙ্গি হতে হবে অন্তর্ভুক্তিমূলক, টেকসই এবং মানবিক। আমরা একটি বাংলাদেশ গড়তে চাই যেখানে উন্নয়নের সফল সমাজের প্রতিটি স্তরে ধীরে ধীরে পৌঁছবে। আপনাদের সততা, কর্মদক্ষতা এবং দায়বদ্ধতাই সরকারের সাফল্যের অন্যতম ভিত্তি। আপনাদের প্রতি আমার আহ্বান, নিজেদেরকে শুধু প্রশাসনিক কর্মকর্তা হিসেবে নয়, বরং জনগণের সেবক এবং বন্ধু হিসাবে ভাবুন। দেশীয় প্রযুক্তিতে গো কার্ট রেসিং কার তৈরি করা এক তরুণকে উৎসাহ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার প্রশংসা করে ভবিষ্যতে আরও আধুনিক সংস্করণ তৈরিতে সহায়তার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। গো কার্টটি তৈরি করেছেন তরুণ রিজওয়ান রশিদ। দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সৌজন্য সাক্ষাতে আসেন কলেজ ছাত্র রিজওয়ান রশিদ। সেখানে নিজের তৈরি গো কার্টটি প্রধানমন্ত্রীর সামনে তিনি উপস্থাপন করেন এবং আগ্রহ ভরেই নতুন যানটি পর্যবেক্ষণ করেন প্রধানমন্ত্রী। উৎসাহ দেন এবং উৎসাহ দিতেই সেটি তিনি চালিয়েও দেখেন। তারেক রহমান গো কার্টটি চালানোয় অভিভূত হয়েছেন তরুণ রিজওয়ান। বলেছেন, তার বানানো গাড়ি প্রধানমন্ত্রী চালাবেন তা তিনি ভাবতেই পারেননি, এটি তাকে অনুপ্রাণিত করেছে। আরও জানান, গো কার্টটি রাজধানীর মোহাম্মদপুর থেকে চালিয়েই প্রধানমন্ত্রীর কার্যালয়ে আসেন তিনি। রাজধানীর সড়ক থেকে উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরে তেজগাঁয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে প্রধানমন্ত্রী এই নির্দেশ দিয়ে বলেছেন, উচ্ছেদ হওয়া হকারদের এমন জায়গায় পুনর্বাসন করতে হবে যেখানে তারা স্বাচ্ছন্দ্যে এবং উৎসাহের সাথে ব্যবসা করতে পারবেন। বৈঠকে নিবন্ধনের মাধ্যমে হকারদের পরিচয় দেওয়ার সিদ্ধান্ত হয় যেন তাদের কার্যক্রম সুশৃঙ্খলভাবে পরিচালনা করা যায়। বৈঠকে স্থানীয় সরকার বিভাগ, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক, ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রাজধানীর ফুটপাত থেকে হকার উচ্ছেদের পাশাপাশি তাদের পুনর্বাসনের উদ্যোগ নিচ্ছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন। উত্তরে হকার পুনর্বাসনে 6টি খোলা মাঠে অস্থায়ী মার্কেটের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রশাসক শফিকুল ইসলাম খান। 2-1 দিনের মধ্যে ফুটপাত দখল মুক্ত করতে বড় ধরনের উচ্ছেদ চালানো হবে বলেও জানিয়েছে দক্ষিণ সিটি প্রশাসক আব্দুস সালাম। তবে ব্যবসায়ীদের জন্য বিকল্প জায়গার ব্যবস্থা করার কথাও জানান তিনি। রাজধানীর গুলশানে একটি হোটেলে ঢাকা কি মৃত নগরী হতে যাচ্ছে শীর্ষক সেমিনারের আয়োজন করে নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম। আলোচনায় উঠে আসে নগর ব্যবস্থাপনার নানা দিক। সেমিনারে ডিএনসিসির প্রশাসক জানান, ফুটপাত দখলমুক্ত হবে এবং ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা করা হচ্ছে। পাইলট বেসিসে আমরা 6টা মাঠ ঠিক করেছি, খোলা মাঠ।
সেখানে তাদেরকে রেজিস্ট্রেশন নাম্বার দিব এবং কিউআর কোড সহ, যাতে করে ওই রেজিস্ট্রেশন নাম্বার তার নামটা অন্য কেউ নকল করে না নিতে পারে। ছোট্ট সাধারণ একটা ফি দিতে হবে, যেটা দিয়ে সিটি কর্পোরেশন ওই জায়গাগুলো পরিষ্কার করবে, তাদেরকে মেনটেন করবে। এর জন্য অনুষ্ঠানে রাজুক চেয়ারম্যান জানান, যানজট নিরসনে পার্কিং স্পেস উদ্ধার এবং ব্যবস্থাপনায় কাজ চলছে। পূর্বাঞ্চলকে কার্যকর ও পূর্ণাঙ্গ শহরে পরিণত করার কথাও জানান তিনি। এই যে যানজট নিরসনে আমরা অনেক কিছু করেছি, তার পাশাপাশি রাজুকের উপর দায়িত্ব হয়েছে যে যেভাবে প্ল্যান নিছে সেই পার্কিংগুলো তুমি উদ্ধার করে দাও। তো এই পার্কিংটাকে যদি আমরা সত্যিকার অর্থে উদ্ধার করতে পারি, তাহলে দেখবেন যানজট কিন্তু অনেকাংশে কমে যাবে। সকালে ধানমন্ডি এলাকায় বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন দক্ষিণ সিটির প্রশাসক। সেখানে ফুটপাত থেকে হকার উচ্ছেদ ও পুনর্বাসন নিয়ে কথা বলেন তিনি। 2-1 দিনের মধ্যেই তাদের বিকল্প জায়গা আমরা ঘোষণা দেব এবং এর পরবর্তী সময়ে যাতে কেউ ফুটপাতে না থাকতে পারে, রাস্তা দখল করে থাকতে না পারে, সেই ব্যাপারে পুলিশ সহ সিটি কর্পোরেশন সেই ব্যাপারে আমরা অভিযান করব। পরে সচেতনতামূলক র্যালিতে যোগ দেন দক্ষিণ সিটির প্রশাসক। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। হাম এবং হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা 200 ছাড়ালো। স্বাস্থ্য অধিদপ্তরের সবশেষ তথ্য বলছে 24 ঘন্টায় আরও 11 জনের প্রাণ গেছে। প্রাদুর্ভাব শুরুর পর থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে 42 জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে এই সংখ্যা 250 ঘরে। রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতালে শয্যা না পেয়ে বারান্দা করিডোরেও থাকতে দেখা গেছে শিশুদের। বেশিরভাগেরই উপসর্গ তীব্র। চিকিৎসকরা বলছেন, হাসপাতালে আসতে দেরি করায় মৃত্যু বাড়ছে। মায়ের এই কান্নাই বলে দিচ্ছে কতটা দুঃসহ সময় পার করছে এই পরিবার। অসুস্থ সন্তানকে নিয়ে বেশ কয়েকটি হাসপাতাল ঘুরে এখন ঠাঁই হয়েছে মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে। তবে জায়গা মেলেনি শিশু ওয়ার্ডে। অগত্যা বারান্দায় রেখেই চলছে চিকিৎসা। কালকে একটু ভালো দেখছিলাম, আজকে আবার এগুলা কালো হয়ে আবার হঠাৎ করে আবার চেহারাটা পুরো লাল হয়ে গেছে। গেল 1 মাস ধরে প্রায় একই রকম চিত্র এই হাসপাতালে। চিকিৎসার সুনাম থাকায় সারা দেশ থেকেই হামের নানা উপসর্গ নিয়ে রোগী আসছে। তীব্র জ্বর, শ্বাসকষ্ট আর ডায়রিয়া, সাথে শরীরে ওঠা ফুসকুড়ি। সব শিশুর ঘুরে ফিরে একই রকম উপসর্গ। জটিলতা জ্বর, সর্দি, কাশি, তারপরে হচ্ছে পাতলা পায়খানা, আর সারা শরীরে তো রেশ পড়ে গেছে। চিকিৎসকরা বলছেন, হামের উপসর্গ দেখা দেওয়া মাত্রই হাসপাতালে যেতে হবে। প্রান্তিক এলাকা থেকে ঢাকায় আসা বেশিরভাগ শিশুর অবস্থায় আশঙ্কাজনক। প্রথমে তো অনেক বেশি ছিল, তারপর আস্তে আস্তে একটু কমলো, আজকে 2 দিনে আবার একটু বেশি। আমরা চাচ্ছি আমাদের বাচ্চাগুলি তাড়াতাড়ি ভালো হোক, সুস্থ হয়ে যাক তাড়াতাড়ি। দৌড়াদৌড়িতে বাচ্চা কিন্তু অনেক সময় অক্সিজেন ডেফিসিয়েন্সিতেও খারাপ হয়ে যায়। বেশিরভাগ রোগী দেখা যায় যে ভর্তি 3 ঘন্টা থেকে 24 ঘন্টার মধ্যেও মারা যায়। এই জন্য আমি বলবো যে অভিভাবকদের একটু সচেতন হতে হবে, যেন আপনার বাচ্চার যদি হাম হয় আপনি শুরুতেই হাসপাতালে নিয়ে আসেন, আপনি ডাক্তারকে দেখান। হাসপাতালের দুঃসহ পরিস্থিতি শেষ করে যারা ছাড়পত্র পেয়েছে তাদের মুখে স্বস্তির হাসি। অনেক খারাপ অবস্থা ছিল, এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো, অনেক খুশি লাগতেছে নিজের বাচ্চাকে সুস্থ দেখে। বাচ্চা আমার ছুটি পাইছে, ও সুস্থ হয়েছে, এটা আমার অনেক উন্নতি, এটা আমি বললে প্রকাশ করতে পারবো। হামের প্রাদুর্ভাবের 42 দিন পার করছে দেশ। সব জায়গায় টিকা পৌঁছানোর পাশাপাশি কার্যক্রম নজরদারির পরামর্শ বিশেষজ্ঞদের। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। এতদিন কিছু লোকের হাতে অর্থনীতির নিয়ন্ত্রণ ছিল, রাজনীতিকরণের কারণে খালি হয়ে গেছে ব্যাংক, পুঁজিবাজার। অর্থনৈতিক সাংবাদিকদের সংগঠন ইআরএফ এর সাথে প্রাক বাজেট আলোচনায় এমন মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, এনবিআর দুভাগ হবে, তবে অধিকতর পর্যালোচনা করা হচ্ছে। এদিকে গভর্নর জানান, 5টি ইসলামী ব্যাংক একীভূতকরণ নিয়েও এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি সরকার। আলোচনায় অংশ নিয়ে সাংবাদিকরা বলেন, আগামী বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে অগ্রাধিকার দেওয়া উচিত। শুধু সংকোচনমূলক মুদ্রানীতি ও সরকারি ব্যয়ে কৃচ্ছতা সাধনের মাধ্যমে এই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সম্ভব নয়। বাজার সিন্ডিকেট ভাঙা, সব ধরনের চাঁদাবাজি বন্ধে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়। বাংলাদেশের মানুষ অর্থনীতির সুফল আবার সকল লোকের কাছে যাতে চায়, সেটাও আমরা নিশ্চিত করতে চাই। সুতরাং যেই লোকগুলো বাংলাদেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের বেনিফিটেড হয়নি কিংবা অংশগ্রহণ করার সুযোগ পায় নাই, আমরা চেষ্টা করছি সকলের জন্য একটা সুযোগ সৃষ্টি করে দেওয়ার জন্য।
ব্যাংকিং খাতকে শক্ত ভিত্তির উপর দাঁড় করাতে হলে লুটেরাদের শাস্তি, প্রক্রিয়াগত পরিবর্তন আর প্রাতিষ্ঠানিক সংস্কার প্রয়োজন বলে মনে করেন সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার। বলেছেন, অতীতে ক্ষমতাসীনরা পছন্দের মানুষদের ব্যাংকের বিভিন্ন পদে বসিয়ে লুটপাট চালিয়েছে। প্রতিষ্ঠানের সংস্কার না হলে এমনটা বন্ধ হবে না। ভয়েস অফ রিফর্মের গোলটেবিল বৈঠকে অন্য বক্তারা অভিযোগ করেন, সংশোধিত ব্যাংক রেজুলেশন আইনে লুটেরা গোষ্ঠীকে ফিরিয়ে আনার সুযোগ করে দেওয়া হয়েছে। ধুঁকতে থাকা ব্যাংকিং খাত নিয়ে আলোচনা পরিকল্পনা শেষ নেই। বলা হয়, আওয়ামী লীগ সরকারের আমলেই ব্যাংক দখল করে ব্যাপক লুটপাট চালানো হয়, অনেক অর্থ পাচার করা হয়। পরে সংকটাপন্ন 5 ব্যাংক একীভূত করা হয়। গ্রাহকের আমানতের নিশ্চয়তায় অন্তর্বর্তী সরকারের ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ আইনে রূপান্তর করা হয়েছে জাতীয় সংসদে। তবে প্রশ্ন ওঠে অধ্যাদেশে যুক্ত করা 18 ক অনুচ্ছেদ নিয়ে। ভয়েস অফ রিফর্মের আয়োজনে গোলটেবিল বৈঠকে বক্তারা অভিযোগ করেন, লুটেরাদের সুবিধা দিতেই ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ সংশোধন করেছে সরকার। তবে এই আইনের ইতিবাচক দিকও দেখছেন কেউ কেউ। স্ট্রাকচারিং করার অনেক সুযোগ আছে। স্ট্রাকচারিংটা হচ্ছে যে দেখেন, আজকে ডিপোজিটারে কিন্তু আসলে জানে না আমরা টাকাটা পাবে কি পাবে না, আনসার্টেনটির মধ্যে হয়তো আমরা বলছি যে পাবেন, কিন্তু আসলে টাকাটা আসবে কোত্থেকে। অ্যাসালাম গ্রুপে ছাড় দেওয়ার জন্য আপনি নতুন এই প্রভিশনগুলো অ্যাড করেছেন কেন? এই ধরনের এক্সাম্পল বাংলাদেশে নাই। এই যে আসিফ ভাই বলে গেলেন বা আগে বলছেন যে ও 7.5% পেমেন্ট দিয়ে তারপরে এরা করবে, এটা সম্ভব না। দেখেন না ওইটার কি করে। এ সময় সুজন সম্পাদক ডক্টর বদিউল বলেন, ব্যাংকিং খাতকে শক্ত ভিত্তির উপর দাঁড় করাতে হলে লুটেরা ও জড়িতদের শাস্তি নিশ্চিত করতে হবে। তবে সবচেয়ে বেশি দরকার প্রাতিষ্ঠানিক সংস্কার, যেন পছন্দের মানুষদের ব্যাংকের বিভিন্ন পদে বসিয়ে আর লুটপাট চালাতে না পারে ক্ষমতাসীনরা। Who was sitting in that seat? Nominated, হ্যাঁ। কে বলতে পারবেন? কে বলতে পারবেন না? মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু, a former commissioner of the Anti-Corruption Commission, has been chosen as the representative of the JMC builders on the Islamic Bank board. তো কীভাবে ক্যাপচার হইল ইসলামিক ব্যাংক? তো আমাদের যিনি এখন মহামান্য বঙ্গভবনে আছেন, তিনি তো কোথায় থাকার কথা এখন? কাঙ্ক্ষিত সংস্কার না করে টাকা ছাপিয়ে সমস্যার সমাধান খুঁজছে বর্তমান সরকার, যা হিতে বিপরীত হবে বলেও মনে করেন বক্তাদের অনেকে। বাংলাদেশ ব্যাংক কর্তৃক উপযুক্ত বিবেচিত ব্যক্তি, এটাই হচ্ছে সেই ব্লার জায়গা। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ, ঢাকা। আমরা একটু জ্বালানি তেলের পরিস্থিতি সম্পর্কে জানবো। জামালপুরে কি অবস্থা সেটি জানবার চেষ্টা করব। আমাদের সহকর্মী সাগর ফরাজি অপেক্ষা করছেন আমাদের জন্য। সাগর, রাজধানীর যে চিত্র সেটি হচ্ছে আগের থেকে যে লম্বা সিরিয়াল ছিল সেটি কিছুটা কমেছে, সেই চিত্রের পরিবর্তন এসেছে। সেই হিসেবে জেলা শহরগুলোর পাম্পগুলোর অবস্থার কথা জানতে চাই। বিশেষ করে জামালপুরে আপনি এখন যে ফিলিং স্টেশনের সামনে আছেন, এখানে গ্রাহকরা চাহিদা মতো জ্বালানি পাচ্ছে কিনা? আসলে যে স্বাভাবিকের চিত্র আমরা বা দেখেছি রাজধানীতে, জামালপুরে কিন্তু ঠিক উল্টো, কোনো পরিবর্তন আসেনি। এখনো কিন্তু স্বাভাবিক হয়নি জ্বালানি তেলের যে সংকট বা যে উদ্বুদ্ধ পরিস্থিতি বলি না কেন, যাই বলি না কেন, সেটি আমরা এই পাম্পটিতে রয়েছে। এই পাম্পটিতে গত 2-3 দিন থেকে কিন্তু কোনো রকম যে জ্বালানি তেল সেটা কিন্তু দেয়া হচ্ছিল না বলে আমাদেরকে জানানো হয়েছে। এই এমনই জামালপুরে 17টি পাম্প রয়েছে। সেই 17টি পাম্পের মধ্যে হাতে গোনা 2-1টি পাম্প জ্বালানি তেল বিতরণ করলেও সেটি কিন্তু খুব অল্প সময়ের জন্য, অর্থাৎ এখনো কিন্তু সেই সংকট কিন্তু লেগে আছে জামালপুরে। বিশেষ করে পাম্প কর্তৃপক্ষ যে বিষয়টি আমাদেরকে বলছেন যে পর্যাপ্ত পরিমাণে যে তেল সেটি ডিপো থেকে না পাওয়ায় কিন্তু এই পরিস্থিতি এখনো সংকট কিন্তু নিরসন হচ্ছে না। বৃষ্টি বিস্তারিত জানাচ্ছিলেন, ধন্যবাদ সাগর। ধর্মীয় বক্তা, চিকিৎসক সহ বিশিষ্ট ব্যক্তিদের চেহারা ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া বিজ্ঞাপন ছড়িয়ে যৌন উত্তেজক ওষুধ বিক্রির অভিযোগে 10 জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে চট্টগ্রামের বায়েজিদ বোস্তামি ও রাজধানীর মোহাম্মদপুর থেকে তাদেরকে আটক করা হয়। এ ব্যাপারে দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, এ চক্রটি দীর্ঘদিন ধরেই ফেসবুকের বিভিন্ন পেজ ও ওয়েবসাইট খুলে সকল ওষুধ বিক্রির বিজ্ঞাপন দিত। পরে পাঠানো হতো নিম্নমানের বা ভুয়া পণ্য। জনসাধারণকে প্রতারিত করতে এসব পণ্যে ব্যবহার করা হতো জনপ্রিয় এবং পরিচিত ব্যক্তিদের চেহারা। আমরা একজনকে আটক করেছি এবং ব্রিফিংয়ে আপনাদের 3 টন ট্রাকের সমপরিমাণ ওষুধ ওই একটা গোডাউনে পাওয়া গেছে। এরকম আরও একাধিক গোডাউন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে থাকতে পারে এবং ইতিমধ্যে যেহেতু দীর্ঘদিন যাবতীয় প্রচারণা চলছে,
এবং অনেকেই ওষুধগুলো সংগ্রহ করেছেন, সেবন করেছেন এবং ইতিমধ্যে হয়তো প্রতারিত হয়েছেন। এবং আমরা জানি না যে, যেহেতু আমি চিকিৎসা বিজ্ঞানের লোক নই, যে হয়তো বা তারা নিজেদের শারীরিকভাবেও তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। চলমান এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের নামে প্রতারণার অভিযোগে দেশের বিভিন্ন স্থান থেকে 4 জনকে আটক করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিট। দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে সংস্থাটির যুগ্ম কমিশনার মুন্সি শাহাবুদ্দিন কথা জানিয়েছেন। এসএসসি পরীক্ষার প্রশ্ন বিক্রি করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানাভাবে প্রচারণা চালায় একটি সংঘবদ্ধ চক্র। তাদের এই প্রতারণার ফাঁদে পড়ে অনেকেই সেসব প্রশ্নপত্র কিনেছেন, যার মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেয় চক্রটি। সংবাদ সম্মেলনে সিটিডিসির কর্মকর্তারা জানান, সাইবার মনিটরিং এর মাধ্যমে জানা যায় চক্রটি ঢাকার আশুলিয়া এলাকা থেকে সব কার্যক্রম পরিচালনা করছে। পরে প্রযুক্তির সহায়তায় চক্রের 4 সদস্যকে আটক করে সিটিটিসি। বর্তমান যে প্রশ্নপত্র পরীক্ষা হচ্ছে তার সঙ্গে কোনো মিল নেই। তারা মূলত প্রতারণা করার জন্যই, আর্থিকভাবে অনৈতিক সুবিধা নেওয়ার জন্যই তারা এই কাজটা করেছে। এবং যে সুষ্ঠু সুন্দর ব্যবস্থাপনা যে পরীক্ষা হচ্ছে, এটিকে প্রশ্নবিদ্ধ করার জন্যই তারা কাজটা করেছে। বেঁচে নেই যুক্তরাষ্ট্রের নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা বৃষ্টি। সামাজিক মাধ্যম ফেসবুকে এক পোস্টে কথা জানিয়েছেন তার ভাই জাহিদ হাসান প্রান্ত। তবে এ নিয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি ফ্লোরিডা প্রশাসন। এর আগে শুক্রবার সকালে নিখোঁজ আরেক শিক্ষার্থী জামিল লিমনের মরদেহের কয়েকটি টুকরা উদ্ধার করে পুলিশ। এ ঘটনা নিশ্চিত করে ব্রিফ করেছেন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মর্তজা। এ ঘটনায় হিশাম সালেহ আবু গারবেই নামের এক মার্কিনীকে আটক করা হয়েছে। নিহত লিমনের রুমমেট ছিল ওই ব্যক্তি। চলছে রুদ্ধশ্বাস পুলিশি অভিযান। ঘেরাওকৃত বাড়ি থেকে আত্মসমর্পণ করে বেরিয়ে আসছে এক ব্যক্তি। গায়ে নেই কাপড়, কোমরে কেবল একটি তোয়ালে জড়ানো। হিশাম সালেহ আবু গারবে নামের এই ব্যক্তি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় 2 বাংলাদেশি শিক্ষার্থীর গুম ও হত্যাকাণ্ডের পেছনের মূল হোতা বলে মনে করছে ফ্লোরিডা পুলিশ। তবে তার বাড়িতে নিরাপত্তা বাহিনীর অভিযানের পেছনের কারণটি ছিল পুরোপুরি ভিন্ন। শুক্রবার পারিবারিক সহিংসতার একটি রিপোর্ট পেয়ে হিশামের বাড়িতে উপস্থিত হয় পুলিশ। এরপর সেখান থেকে অন্যান্য সদস্যদের নিরাপদে বের করে আনা হয়। তবে বাড়ি থেকে বের হতে অস্বীকৃতি জানায় অভিযুক্ত হিশাম। পরবর্তীতে পুলিশের একটি বিশেষ প্রশিক্ষিত ইউনিট গিয়ে অভিযান চালিয়ে আটক করে তাকে। এরপর হিশামকে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। তদন্তের এক পর্যায়ে সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। প্রায় 1 সপ্তাহ ধরে নিখোঁজ থাকা 2 বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমন ও নাহিদা বৃষ্টির অন্তর্ধানের ঘটনার সঙ্গে পাওয়া যায় তার যোগসূত্র। তার দেয়া তথ্যের ভিত্তিতে শুরু হয় তল্লাশি অভিযান। তাকে জিজ্ঞাসাবাদ করে তার দেয়া তথ্যের ভিত্তিতে একটি ব্রিজের নিচে থেকে, ফ্লোরিডাতেই একটি ব্রিজের নিচে থেকে একটি মরদেহ উদ্ধার করে এবং পুলিশ পরবর্তীতে ব্রিফিং করে জানিয়েছে যে এই মরদেহটি নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমনের। বাংলাদেশি 2 পিএইচডি শিক্ষার্থী লিমন ও বৃষ্টিকে শেষবারের মতো 2টি ভিন্ন জায়গায় দেখা যায় 16 এপ্রিল সকালে। দীর্ঘক্ষণ তাদের খোঁজ না পেয়ে পরদিন তাদের নিখোঁজ হওয়ার বিষয়টি পুলিশকে জানান এক পারিবারিক বন্ধু। রেজওয়ানা সাইমা, যমুনা নিউজ। তরুণদের গবেষণার সুযোগ করে দিতে হবে, তাদের মতামতকে প্রাধান্য দিয়ে কর্মপরিকল্পনা প্রণয়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এমনটা জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা মাহদি আমিন। সকালে রাজধানীতে বিশ্ব ডিএনএ দিবসের সেমিনারে এসব কথা বলেন মাহদি আমিন। তিনি বলেন, সমাজের নানাবিধ সমস্যা গবেষণার জন্য আলাদা সেল তৈরি করতে হবে। বর্তমান কারিকুলামে ব্যবহারিক পড়াশোনার প্রাধান্য নেই, যার ফলে দক্ষ জনশক্তি তৈরি হচ্ছে না। যারা দক্ষ তাদের একটা বড় অংশই দেশের বাইরে চলে যায়। শিক্ষার্থীদের মেধাকে সরকারি সহযোগিতার মাধ্যমে কাজে লাগানোর তাগিদ দিয়ে তিনি বলেছেন, দক্ষ জনশক্তি তৈরি করে কর্মসংস্থান বাড়াতে হবে। আমাদের যে হিউজ ডেমোগ্রাফিক ডিভিডেন্ড রয়েছে সেটাকে কিন্তু আমরা ইউটিলাইজ করতে পারি যদি আমরা আমাদের ইয়াং জেনারেশনকে রাইট স্কিল সেট দিতে পারি, টেকনিক্যালিটিস, ক্যাপাসিটি ডেভেলপমেন্ট করতে পারি। আমরা তাদেরকে কিভাবে কারিকুলাম আপগ্রেড করবার মাধ্যমে যে রিয়েল ওয়ার্ল্ডের টুলস গুলো প্রয়োজন সেভাবে ইকুইপ করবো। আমাদের কারিকুলামে হাত দেওয়ার প্রয়োজন রয়েছে। আমাদের এমনভাবে আমাদের কারিকুলামটা ঢেলে সাজাতে হবে যেখানে রিয়েল লাইফের জন্য তারা প্রিপেয়ার হয়। প্রায় 15 ঘন্টা পর আবারও বন্ধ হয়ে গেছে দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত কয়লাভিত্তিক বড় পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন। 125 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন প্রথম ইউনিটটির
টিউব ফেটে যাওয়ায় উৎপাদন বন্ধ হয়েছে। বর্তমানে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ রয়েছে। আর বিষয়টি নিশ্চিত করেছেন বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের মহাব্যবস্থাপক আবু বক্কর। তিনি জানান, অতি পুরাতন যন্ত্রাংশ হওয়ায় ঘন ঘন কারিগরি ত্রুটির ঘটনা ঘটছে। প্রায় 1000 ডিগ্রি তাপ সঞ্চালনের বয়লার টিউবটি ঠান্ডা হওয়ার পরপরই তা মেরামতের কাজে হাত দেওয়া হবে। বাজারে গিয়ে ডালা ভর্তি নদীর মাছ শেষ কবে দেখেছেন? নদীর মাছ কমে যাওয়ার পেছনের খলনায়ক কে, তা কি কখনো আমরা জানতে চাই? বাস্তবতা হচ্ছে, জলবায়ু পরিবর্তনের অদৃশ্য থাবায় প্রায় বিপন্ন দক্ষিণ পশ্চিমের জেলেরা। একদিকে বিভিন্ন নদী সরু হয়ে খালে পরিণত হচ্ছে, অন্যদিকে সাগরের নোনা জল হু হু করে মিঠা পানিতে ঢুকছে, আর ধ্বংস হচ্ছে মাছের প্রজনন। এতে বিপুল টাকা বিনিয়োগ করেও নদীতে মাছ পাচ্ছেন না জেলেরা, পেশা ছাড়ছেন অনেকেই। উপজেলার এবং উপকূলের জেলেদের খবর জেনেছেন সহকর্মী তৌহিদ হোসেন, ক্যামেরায় ছিলেন আরেক সহকর্মী নাহিদ হোসেন। অনেক জায়গায় সরু মরা খালে পরিণত হয়েছে নদী, নেই আগের বিশালতা। অথচ একসময় উপকূলের এসব নদীর আগেই ব্যবহার হতো প্রমত্তা বা উত্তাল বিশেষণ। এসব জলাধার এখন যেন লড়াই করছে নিজের ছায়ার সঙ্গে। জলবায়ু পরিবর্তনের কারণে সাগরের লোনা পানি ঢুকছে নদীতে, ওলটপালট করে দিচ্ছে মাছের প্রজনন পরিবেশ। কপোতাক্ষ নদীর ঘাটে সারিবদ্ধ নৌকাগুলো এখন কেবলই কাঠের কাঠামো। কারণ মাছ শিকারে যাওয়ার সাহস পাচ্ছেন না জেলেরা। আগে যে নদীতে জাল ফেললেই মাছ মিলত, এখন তা প্রায় শূন্য। অথচ একবার নৌকা নিয়ে বেরোলে নিতে হবে দাদনের 10 থেকে 20 লাখ টাকার দায়। সেই ঝঞ্ঝাট কাঁধে নিচ্ছেন গুটি কয়েক জেলে। খুব কষ্টের ভিতরে চলে, দেখা যাচ্ছে যে অনেক সময় স্বামী স্ত্রীও কাজ করতেই হয় মাঠে ঘাটে। মানে আমি হয়তো চিংড়ি শেষে যাই, স্বামী মানে স্ত্রী হয়তো দেখা যাচ্ছে যে 200 টাকা 250 টাকার জন্য ধান কাটতে যায়। মানসিক কিস্তি ঋণ নিয়ে যায় বা সুদি নিয়ে যায় বা কিস্তিতে টাকা তুলে নিয়ে যায়। আমাদের মাছ নেওয়ার কারণে অনেকে যান নৌকা বিক্রি করে দিয়েও তাদের ঋণ শোধ পরিশোধ করে। আমার বাপ দাদারা ঠাকুর দাদারা এইটাই করে গেছে, আমরা তো এছাড়া আর কিছুই পারি না। নেই 1 বিঘে জমি, নেই টাকা পয়সা, আমরা কিভাবে ঘুরে উঠবো? সাতক্ষীরার তালা উপজেলার 1.5 লাখ মানুষের কর্মসংস্থান যেই নদকে ঘিরে হতো, এখন তার 3 ভাগের 1 ভাগও করা যায় না। এর কারণ এখানে লবণাক্ততা বেড়ে গেছে এবং বিশ্ব ব্যাংকের প্রতিবেদন বলছে গত 1 দশকে এই লবণাক্ততার পরিমাণ প্রায় দ্বিগুণ বেড়েছে। যার কারণ হিসেবে বলা হচ্ছে সমুদ্রপৃষ্ঠের পানির উচ্চতা বেড়ে গেছে এবং তার ফলে লবণবাণী প্রতিনিয়ত এসব মিঠা পানির নদ নদীতে প্রবেশ করছে, যে কারণে মিঠা পানির মাছের সংস্থান কমে গেছে। কিন্তু তাই বলে এখানে যে সামুদ্রিক মাছের আনাগোনা বেড়ে গেছে সেটিও বলা যাবে না। আর এর সার্বিক প্রভাব পড়ছে মৎস্যজীবীদের জীবিকায়। যেসব জেলে নদীতে যাচ্ছেন তাদের এখন জীর্ণদশা, বেড়েছে দারিদ্র্য, পরিবারে পুষ্টিকর খাবার মিলছে নামকা ওয়াস্তে। বাধ্য হয়ে উপার্জনে নাম লেখাতে হয়েছে বাড়ির নারী সদস্যকেও। সংসার হলো চলে না ভালোভাবে, এই জন্য সাময়িকে হলো সাহায্য করার জন্য আমরা কিছু ইনকাম করার চেষ্টা করি। এই যে দর্জি কাজ টাজ করি বিভিন্ন। আমরা মাছ হয় কিনি, তাই খাই, কিনতে পারলি খাই, না পারলি খাই না। এরকম মানুষই মনে করে কি ওরা জাল ভাই, ওরা মাছ খাতে পারে, আমরা সে বেশি পারি না। মৎস্যজীবী বাপদাদার পেশায় থাকতে রাজি নয় হালের জেনজি প্রজন্ম। জাল ও জলের গল্প বাদ দিয়ে ভালো ক্যারিয়ার আর প্রযুক্তির জগতে আগ্রহ তাদের। এটা আমাদের একটা ব্যবসা, কিন্তু এই ব্যবসাটা হচ্ছে ঝুঁকিপূর্ণ এবং এখন এসে এই ব্যবসায় আর লাভ নেই, সবাই লস। জীবনটা হাতে করে নিয়ে সাগরে যেতে হয় মাছ ধরতে। এই কারণে আসলে এই জেনারেশনের ছেলেমেয়েরা এগুলো করতে চায় না, আর তারা শিক্ষিত হতে চায়, চাকরি বাকরি করতে চায়। নদী মুখ ফিরিয়ে নিয়ে অস্তিত্ব বাঁচাতে বিকল্প পেশায় নাম লেখান কেউ কেউ। পৈতৃক ভিটা বন্ধক বা স্ত্রীর গয়না বেচে মাছের খামার কিংবা চিংড়ি চাষে বিনিয়োগ করেছেন উপকূলের অনেকে। এতে কারো খাবারের ব্যবস্থা হয়েছে 3 বেলা, অনেকের আবার টেনে টুনে সংসার চলছে খামার শ্রমিক হিসেবে। অল্প কিছু মাছ দিয়ে আর কি আমরা করি, খামার তৈরি করি, যে কোনো রকমের যাতে আমরা বেশি থাকতে পারি। কেমন আয় হয় খাবার থেকে? আপনার উপার্জন যেটা চাইছিলেন সেটা কি হয় না? ওইভাবে হয় না, আমরা ওইভাবে তো তৈরি করতে পারি না, আমাদের টাকা পয়সা তো ওইভাবে নাই। চিংড়ি চাষ করি, সাদা মাছের চাষ করি, আর আমার কিছু জাল আছে, তাই আমি ভাড়াও দিয়ে নিজে মাছ ধরতে যাই, তাতে আমার কোনো মতে চলে। কি বার্তা দেয় উপকূলের বাজারের দৃশ্য? যেখানে নদীতে তাজা মাছের সয়লাভ থাকার কথা, সেখানে এখন রাজত্ব চাষের মাছের।
নদী বা সাগরের অল্প কিছু মাছ মিললেও দাম আকাশচুম্বী। অনেক আড়তে চাষের মাছ আসছে অন্য জেলা থেকে। সাতক্ষীরা বাজারে ভাইজান মাছের দাম অনেক বেশি, ব্যাপক বেশি ভাইজান মাছের দাম। মাছ এখন একটু বর্ষা উপকূলের সময় তো, আর আপনার হচ্ছে নদী উপকূলের মাছ কম, এই কারণে একটু মাছের দাম বেশি। বৈশাখের মাছ এখন মাছের দাম বেশি, এখন মাছের সিজন না, তো এখন দাম বেশি মাছের। চাষের মাছে এখন চাষ ছাড়া কোনো মাছ নেই। এই বাস্তবতার সত্যতা মেলে বিশ্বব্যাংকের প্রতিবেদনে। বলা হচ্ছে বছরের বিশেষ কিছু সময়ে উপকূলের নদীগুলোতে লবণাক্ততার হার প্রায় 68 গুণ বাড়ে। ফলে সার্বিক হিসাবে যোগান কমে 32.4%। মাঝারি মাছের ক্ষেত্রে এই ঘাটতি 35.5 তবে বড় মাছের সরবরাহ কমে গেছে অর্ধেকের বেশি। 51,050 প্লাস এরকম ছিল, সেটাকে আস্তে আস্তে কমে আসছে। ওই বেসিসে অনেকে মারা গেছে, অনেকে পেশা পরিবর্তন করছে। তবে সুন্দরবন বা অ্যাডজাসেন্ট যারা আছে তাদের কিছু কিছু বিকল্প রাস্তা এখন বেরিয়ে গেছে। বিশেষ করে এখন কাঁকড়া চাষটা এখন শুরু হয়ে গেছে, ঘেরে তারা এখন কাজ করার সুযোগ আছে, তাদের প্রসেসিং ফ্যাক্টরিতে কিছু কাজ করার সুযোগ আছে। নদীতে যারা মাছ ধরতো তারা কিন্তু পরিবারের 1-2 জন মানুষ নিয়ে তার নিজস্ব বোটে মাছ ধরতো, সে এখন সাগরের বোটে যাচ্ছে। তার মানে সাগরের বোটও তার না এবং এই জালটাও তার না। তার মানে এই জায়গায় কিন্তু সে একরকম হচ্ছে শ্রমিক হিসেবেই কিন্তু সে মাছ ধরছে। তার মানে যে নৌকার মালিক ছিল সে কিন্তু হয়ে যাচ্ছে শ্রমিক। মাছের প্রজনন নিশ্চিতে প্রতি বছরই নিয়ম করে নদী ও সাগরে আহরণে নিষেধাজ্ঞা জারি করে সরকার। এবারও তার ব্যতিক্রম নয়। তারপরও গবেষকদের আশঙ্কা 2050 সাল নাগাদ দক্ষিণ পশ্চিমাঞ্চলের নদীতে আরও লবণাক্ততা বাড়বে, আর তখন মাছের প্রজনন শূন্যের কোঠায় নামতে পারে, বিরূপ প্রভাব পড়বে কৃষিতেও। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, খুলনা। পরোক্ষ নয় বরং ইসলামাবাদে সরাসরি মার্কিন প্রতিনিধিদের সাথে আলোচনা করতে চায় ইরান, এমন দাবি করেছে হোয়াইট হাউস। যদিও এই দাবি প্রত্যাখ্যান করে তেহরান বলছে নিজেদের দাবি আদায় ও আঞ্চলিক স্থিতিশীলতা ফেরানোই মূল লক্ষ্য তাদের। এদিকে পাকিস্তানের সেনাপ্রধান ও পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। শনিবার পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সাথে বৈঠকে বসেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। যুক্তরাষ্ট্রের সাথে ইরানের আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন পাকিস্তানের শীর্ষ সেনা কর্মকর্তা। এর আগে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সাথেও বৈঠক করেন আরাকচি। যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা সহ বিভিন্ন ইস্যুতে কথা হয় তাদের মাঝে। শুক্রবার রাতে পাকিস্তান পৌঁছায় তেহরানের প্রতিনিধি দল। এদিকে হোয়াইট হাউস বলছে আলোচনায় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অংশ নেবেন মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং কূটনৈতিক জেরেড কুশনার। মার্কিন প্রতিনিধিদের সাথে সরাসরি আলোচনায় বসতে চায় ইরানের প্রতিনিধিরা, এমন দাবিও করা হয়। প্রেসিডেন্ট ট্রাম্প সবসময়ই এই আলোচনা সম্পর্কে ইতিবাচক ছিলেন। আমরাও আশা করছি ভালো কোনো ফলাফলই আসবে। ইরানিরাও কথা বলতে চায়, আমাদের সাথে সরাসরি আলোচনাতেও বসতে চায়। যদিও হোয়াইট হাউসের এই দাবি প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘি জানান, পাকিস্তানের মাধ্যমে পরোক্ষ আলোচনাতে আগ্রহী তেহরান। মার্কিন আগ্রাসন বন্ধের পাশাপাশি ন্যায্য দাবি নিয়েও কথা বলবে ইরান। পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের সাথে আলোচনায় গুরুত্বপূর্ণ ইস্যুগুলো উত্থাপন করা হবে, কারণ আঞ্চলিক শান্তি এবং স্থিতিশীলতা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর আগে চলতি মাসের 11 তারিখ প্রথম দফায় পাকিস্তানের মধ্যস্থতায় আলোচনায় বসে যুক্তরাষ্ট্র এবং ইরান। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার পানছড়ি এলাকায় সামাজিক বনায়নের গাছ চুরির প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। দুপুরে শানখোলা ইউনিয়নের কালীনগর তেমনি এলাকায় মানববন্ধনে অংশ নেয় বনায়নের উপকারভোগী সহ বিভিন্ন পেশার মানুষ। তারা জানায় একটি সংঘবদ্ধ চক্র পরিকল্পিতভাবে সামাজিক বনায়নের গাছ কেটে পাচার করছে। এতে ধীরে ধীরে উজাড় হচ্ছে বনাঞ্চল। অংশগ্রহণকারীরা বলেন, গাছ পাচারকারীদের বাধা দিতে গেলে তারা নানাভাবে ভয়ভীতি ও হুমকি দেয়। এর ফলে অনেকেই প্রতিবাদ করার সাহস পাচ্ছে না। একাধিকবার মামলা করা হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এ সময় বক্তারা গাছ চুরির সাথে জড়িতদের গ্রেফতার ও বন রক্ষায় প্রশাসনের কঠোর নজরদারি ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায়। আসন্ন ফিফা বিশ্বকাপ ফাইনালের এক টিকেটের দাম 28 কোটি টাকা। ভক্তদের পকেট কাটতে বাদ যাচ্ছে না হোটেল ভাড়া, ট্রেন ভাড়া, এমনকি স্টেডিয়ামের পার্কিংও। শুধু স্টেডিয়ামে গাড়ি পার্ক করতে হলেই গুনতে হবে বাংলাদেশি টাকায় প্রায় 30,000 টাকা, আর ফ্যান জোনে ঢুকতে হলেও ভক্তদের ডলার গুনতে হবে। এবারের ফুটবল বিশ্বকাপ কি তবে শুধুই অর্থ উপার্জনের এক বড় ইভেন্ট? 2026 বিশ্বকাপ ঘিরে নজিরবিহীন এই বাণিজ্য নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে দ্য টেলিগ্রাফ।
মেটলাইফ স্টেডিয়ামের গ্যালারিতে বসে ইতিহাসে সাক্ষী হতে ফুটবল প্রেমীদের গুনতে হচ্ছে আকাশচুম্বী অর্থ। ফিফার অফিসিয়াল রিসেল সাইটে ফাইনালের 4টি টিকিট বিক্রির জন্য তালিকাভুক্ত করা হয়েছে, যার প্রতিটির দাম ধরা হয়েছে প্রায় $23 লাখ, বাংলাদেশি মুদ্রায় প্রায় 28 কোটি 21 লাখ টাকা। ফিফা অনুমোদিত এই টিকিট বাণিজ্যে সবচেয়ে বড় লাভ আয়োজক সংস্থার। প্রতিটি লেনদেনে উভয় পক্ষ থেকে 15% করে মোট 30% কমিশন নিচ্ছে ফিফা। কেবল 4টি টিকিট হাতবদল হলেই তাদের পকেটে ঢুকবে প্রায় 22 কোটি টাকা। সবচেয়ে কম দামি টিকিটের জন্য গুনতে হচ্ছে $10,923 মার্কিন, বা প্রায় 13 লাখ টাকা। লুণ্ঠন শুধু টিকিটে নয়, আবাসন ও যাতায়াত খরচও আকাশ ছোঁয়া। গড় হোটেল ভাড়া বেড়েছে 4 গুণ। মেক্সিকো দক্ষিণ আফ্রিকা উদ্বোধনী ম্যাচের সময় একটি হোটেলের কক্ষ ভাড়া $157 থেকে বেড়ে দাঁড়িয়েছে $3,882, অর্থাৎ প্রায় $4.5 লাখ টাকা। শুধু স্টেডিয়ামে গাড়ি পার্ক করতেই খরচ হবে $225, বা প্রায় $27,000 টাকা। এমনকি আগে যেখানে ফ্যান জোনে প্রবেশ ছিল উন্মুক্ত, এবার সেখানে ঢোকার জন্য গুনতে হবে $12 বেশি। আর যে ট্রেন ভাড়া ছিল $13, তা এখন দাঁড়িয়েছে $150। ফিফা প্রধান জিয়ান্নি ইনফান্তিনো একে ফুটবল উন্নয়ন বললেও ম্যান সিটি কোচ পেপ গার্দিওলা সরাসরি এই আকাশচুম্বী খরচের বিরুদ্ধে সরব হয়েছেন। টেলিগ্রাফ স্পোর্টসের অনুসন্ধান বলছে, এবার ইংল্যান্ডের একজন ভক্তকে শুধু যাতায়াতেই খরচ করতে হবে হাজার হাজার পাউন্ড। সমালোচনার মুখে ফিফা কিছু সস্তা টিকিট ছাড়লেও বিতর্কিত ডাইনামিক প্রাইসিং এর চাপে তা ধোপে টিকছে না। ফুটবলকে সাধারণ মানুষের থেকে দূরে সরিয়ে কি তবে কেবল কর্পোরেট মুনাফাকেই প্রাধান্য দিচ্ছে ফিফা? এই প্রশ্নই এখন বিশ্বজুড়ে কোটি ফুটবল ভক্তের। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস। এছাড়া আজকে সব খবরের সব আপডেট সাথে থাকার জন্য ধন্যবাদ। নিরাপদে থাকবেন।